ফিফার সাপও মরল, লাঠিও ভাঙল না নীতি, রোনাল্ডোর শাস্তি স্থগিতের আসল গল্প। অনেকের ভ্রু হয়তো কুঁচকে গেছে, কিন্তু সত্যি বলতে এতে অবাক হওয়ার কিছু আছে কি? বিষয়টা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হয়। ইনফান্তিনো দায়িত্ব নেওয়ার পর ফুটবল ক্যালেন্ডারে ওলটপালটের ঘটনাও ঘটেছে। যেমন 1 জুলাই নিয়মিত দলবদল উইন্ডো চালু হওয়ার কথা থাকলেও গত জুনে 10 দিনের বিশেষ উইন্ডো খোলা হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলিয়ে দেওয়ার জন্য এই উইন্ডো এমন গুঞ্জনও ওঠে তখন। তাহলে ফিফা যে এখন রোনাল্ডোর নিষেধাজ্ঞা স্থগিত করবে, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? কিন্তু ভ্রুকুটি অর্থাৎ প্রশ্নের জায়গা সম্ভবত আছে, আর সেটা যে কেউ তুলতে পারেন স্বয়ং ফিফারই ম্যাচের পতাকায় লেখা ফেয়ার প্লে কথাটি টেনে। এটা তো ফিফারই দর্শন, তাই না? সবার সমান প্রাপ্য। কিন্তু রোনালদোর ক্ষেত্রে ফিফা যা করেছে, তাতে কি সেটা নিশ্চিত হলো? ঘটনাটায় একবার চোখ বোলানো যাক। 14 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের দ্বারা ও শেয়ারকে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। পর্তুগালের জার্সিতে 226তম ম্যাচে এটা তার প্রথম লাল কার্ড। নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা অবধারিত। সেই হিসেবে বাছাই পর্বে পর্তুগালের পরের ম্যাচে অর্থাৎ আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি রোনালদো। কোন লাল কার্ডে কত ম্যাচ নিষেধাজ্ঞা হবে তা ঠিক করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। যে ঘটনার কারণে রোনালদো লাল কার্ড দেখেন, সেটি সহিংস আচরণ শাখায় পড়ে, যার শাস্তি 3 ম্যাচের নিষেধাজ্ঞা, তাও প্রতিযোগিতামূলক ম্যাচে। গত মঙ্গলবার ফিফা জানিয়েছে রোনালদোর নিষেধাজ্ঞা 3 ম্যাচেরই, তবে যে 2টো ম্যাচ বাকি আছে সেটি 1 বছরের জন্য স্থগিত থাকবে। কারণ এবারের আগে পর্তুগালের হয়ে ক্যারিয়ারের প্রথম 225 ম্যাচে তিনি একবারও লাল কার্ড দেখেননি। একটা চোখরাঙানিও অবশ্য দিয়ে রেখেছে ফিফার শৃঙ্খলা কমিটি। যদি আগামী 1 বছরের মধ্যে রোনালদো একই ধরনের কিংবা একই মাত্রার শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে বাকি 2 ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এটুকু পড়ার পর মাঠে খুব অল্প জায়গায় গিজগিজ করে থাকা প্রতিপক্ষের মধ্যে লিওনেল মেসির সুকৌশলে ড্রিবলিং করে বেরিয়ে যাবার মুহূর্ত আপনার মনে পড়ে যেতে পারে। ফিফাও কত কৌশলী, তাই না? ঠিক ওই বাংলা প্রবাদটির মতোই, সাপও মরল, লাঠিও ভাঙল না। বলতে পারেন রোনাল্ডোর নিষেধাজ্ঞাও কমানো হলো, আবার নিয়মও ভাঙা হলো না। ফিফার জন্য করতালি, কারণ ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা যা করেছে সেটা কিন্তু নিজেদের এখতিয়ারের ভেতরে থেকেই। কেউ কেউ ভ্রুকুটি তুলে বলতেই পারেন ফিফা রোনাল্ডোকে বিশেষ সুবিধা দিয়েছে কিনা। উত্তর হলো, নিয়ম না ভেঙে কেউ যদি পছন্দের কাউকে বিশেষ সুবিধা দেয়, তাতে অসুবিধার কি আছে? হ্যাঁ, ন্যায্যের প্রশ্নটি উঠতে পারে, সে প্রসঙ্গে পরে আসা যাবে। আগে জেনে নেওয়া যাক ফিফা কোন আঙ্গলে এই সিদ্ধান্ত নিল। ফিফার শৃঙ্খলাবিধি মলে তারা কোনো খেলোয়াড়ের শাস্তি কমানো বা বাতিলের অধিকার সংরক্ষণ করে। শৃঙ্খলাবিধির 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ফিফা কোনো শাস্তিমূলক ব্যবস্থাকে 1 থেকে 4 বছরের পর্যবেক্ষণকালীন সময়ের জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত করতে পারে। 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ফিফা বিচারিক সংস্থা আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা কমাতে পারেন, এমনকি বাতিলও করতে পারেন। অর্থাৎ রোনালদোর শাস্তি এখতিয়ারের মধ্যে থেকেই কমিয়েছে ফিফা। এবার দেখা যাক অতীতেও ফিফা অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। 3 ম্যাচের নিষেধাজ্ঞা বহাল আছে, কিন্তু সেটা আবার স্থগিত হওয়ায় খেলোয়াড় বিশ্বকাপ খেলছেন এমন নজির অবশ্য নেই। তবে খেলোয়াড়দের প্রতি ফিফার সদয় হওয়ার উদাহরণ আছে, যেখানে শাস্তিও কমানো হয়েছে। বিশ্বকাপে খেলা যে কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারের শীর্ষবিন্দু, আর বিশ্বকাপে কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ করার আগে 25 ও 27 অনুচ্ছেদ বলে নিষেধাজ্ঞার যৌক্তিকতা ও তার প্রভাব বিবেচনা করার এখতিয়ার রাখে ফিফা। সেটা শুধুমাত্র তারকা খেলোয়াড়দের জন্যই নয়। 2014 সাল বিশ্বকাপ প্লে অফের প্রথম লেগে ইউক্রেনের মুখোমুখি ফ্রান্স। প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মেরে লাল কার্ড দেখেন ফ্রান্সের লরেন কসিলেনি। রোনালদোর মতো কসিলেনিও তার দেশের শেষ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারেননি। ফিফা এরপর আর তার শাস্তির মেয়াদ বাগায়নি। ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচেরও উদাহরণ আসতে পারে। 2024 বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ফিরতি লেগে আইসল্যান্ডের বিপক্ষে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন মানজুকিচ। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচে তার নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু ফিফা তার নিষেধাজ্ঞা 1 ম্যাচেই সীমিত রাখে। আবার উল্টো দৃষ্টান্ত আছে, সেটা তারকা খেলোয়াড়ের ক্ষেত্রে। 2006 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পর্তুগালের রিকার্ডো কারভালোকে পা দিয়ে মারিয়ে লাল কার্ড দেখেন ইংল্যান্ড কিংবদন্তি ওয়েইন রুনি। সে ম্যাচে হেরে ইংরেজরা বিশ্বকাপ থেকে বিদায় নেয়, কিন্তু রুনিকে নিষেধাজ্ঞা কাটাতে হয় 2008 ইউরো বাছাইয়ে। খেলতে পারেননি প্রথম 2 ম্যাচ,
ফিফা তখন রুনির ক্ষেত্রে নরম হয়নি। আবার 2012 ইউরো বাছাইয়ে মন্টিনিগ্রোর বিপক্ষে লাল কার্ড দেখায় মূল পর্বে ইংল্যান্ডের 2টি গ্রুপ ম্যাচে নিষিদ্ধ হন রুনি। দুই ক্ষেত্রেই ফিফা রুনির প্রতি কোনো ছাড় দেয়নি। 2006 বিশ্বকাপের জার্মান স্ট্রাইকার মাইক হ্যানকেকে মনে আছে? সেই বিশ্বকাপের প্রায় 1 বছর আগে কনফেডারেশন কাপে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেন হ্যানকে। মাঝে জার্মানির কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না, কিন্তু বিশ্বকাপে জার্মানির প্রথম 2 ম্যাচে হ্যানকেকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেনি ফিফা। এখন প্রশ্ন হলো, রোনালদোকে বিশেষ সুবিধা দিতে গিয়ে ফিফা কি তাহলে নিজেদের এখতিয়ারের অপব্যবহার করল? কিংবা প্রশ্নটি অন্যভাবেও করা যায়, রোনালদো কিংবদন্তিদের একজন, তারকা খেলোয়াড়রা খেলাধুলার সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে একটু সুবিধা পান, এটা মোটামুটি ওপেন সিক্রেট। এর কারণ হয়তো একটা খেলায় যত তারকা ততই খেলার জনপ্রিয়তা ও প্রসার বাড়ে। ফিফা এই ধারায় চলে রোনালদোকে বিশেষ সুবিধা দিতে গিয়ে কি তাহলে এক চোখে তেল আর অন্য চোখে নুন বেচছে? ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি, ইনফান্তিনোর এই আমলে ফিফাতে আদর্শ একটাই, যা মন চায় তাই করব। রুনির শাস্তি মৌকুফ না করার বিষয়টি মাথায় রেখে সংবাদমাধ্যমটি হয়তো এ নিয়ে ফিফার প্রতি রাগান্বিত, এটাও ভাবতে পারেন। কিন্তু বাণিজ্যিক যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বকাপ আয়োজনে সফলতা পেতে মরিয়া ফিফা। অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রও চিন্তাভাবনা তাই। বলা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ নিয়ে এককাঠি সরেস। মাঝে মধ্যেই শিষ্টাচার ভেঙে বিশ্বকাপের মূল পরিচালক হওয়ার ইঙ্গিত তার কথায় ইচ্ছা অনিচ্ছায় বেরিয়ে আসে। এবার আসন্ন বিশ্বকাপে তাকানো যাক। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। সেখানে সর্বকালের অন্যতম 2 শ্রেষ্ঠ তারকার একজন যদি বিশ্বকাপের প্রথম থেকে না থাকেন, তাহলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার যে ব্যাপারটা সেটা একটু মার খেয়ে যায়, জনপ্রিয়তায়ও ভাটা পড়তে পারে। সবচেয়ে বড় কথা হলো, মেসি ও রোনালদো 2 কিংবদন্তিরই এটা শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই ফিফা চায় বিশ্বকাপে দুজনের উপস্থিতি যত সম্ভব দীর্ঘ হোক। নকআউটের কথা কেউ বলতে পারে না, কিন্তু গ্রুপ পর্বে প্রতিটি দল 3 ম্যাচ করে খেলবে বলে অন্তত একয় ম্যাচ তো তাদের পাওয়ারই কথা। বিশেষ করে বিশ্বকাপের শুরুর দিকে উত্তাপ গাড়াতে 2 প্রতিদ্বন্দ্বী মেসি রোনালদোর উপস্থিতির চেয়ে ভালো আর কি হতে পারে ফিফার জন্য? ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা যে বাণিজ্যিক ভাবনায় বেশ কৌশলী ও দূরদৃষ্টি সব পথে হাঁটে, সে তো জানা কথাই। বছরখানেক আগের একটা ঘটনা স্মরণ করা যেতে পারে। ফিফা প্রেসিডেন্ট ঘোষণা করলেন ইন্টার মায়ামি 2025 ক্লাব বিশ্বকাপ খেলবে। তার যুক্তি ছিল মায়ামির এ টুর্নামেন্টে অংশ নেওয়াটা প্রাপ্য। কিসের ভিত্তিতে? ইনফান্তিনোর যুক্তি ছিল তারা MLS-এর সেরা ক্লাব, কিন্তু বাস্তবতা তেমন ছিল না। মায়ামি নিয়মিত সিজনের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলে ততক্ষণ পর্যন্ত প্লে অফ ম্যাচে খেলেনি। ইনফান্তিনো করলেন কি, মায়ামির সাপোর্টার শিল্ড জয়কে পুঁজি করে তাদের আয়োজক হিসেবে তুলে আনলেন ক্লাব বিশ্বকাপে। কেন? লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ফুটবল এখনও সবার দুয়ারে প্রবেশ করতে পারেনি। বেসবল, বাস্কেটবল আর আমেরিকান ফুটবলই সেখানে জনপ্রিয়। এমন জায়গায় ফুটবলকে বাণিজ্যিকভাবে সফল করতে দরকার বড় মাপের তারকা, যেটা মেসিকে দিয়ে খুব সহজেই সম্ভব। ইনফান্তিনো মেসিকে অন্তর্ভুক্ত করে ক্লাব বিশ্বকাপকে ভালোভাবে বিক্রি করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের দর্শকদের কাছে। এখন তার সামনে এর চেয়েও বড় আসর, বিশ্বকাপ। নিয়মের ভেতরে থেকে রোনাল্ডোকে ইনফান্তিনো যদি বিশ্বকাপের শুরু থেকে খেলাতে পারেন, তাহলে সেই সুযোগ তিনি কেন নেবেন না? তবু প্রশ্ন থেকে যায়, কাজটা ফেয়ার প্লে হলো কিনা, মানে উচিত হয়েছে কিনা? সরাসরি উত্তর হলো, ফুটবলে ফেয়ার প্লের চেতনা থেকে দেখলে না, ঠিক হয়নি। কিন্তু এটাও তো সত্য, ফুটবলের সবচেয়ে বড় আসরকে সফল করার লড়াইয়ে কোন কাজ ঠিক অভিক সেদিকে নজর দেওয়াটা ফিফার প্রধানের বিবেচ্য নয়। ফিফার প্রধানের বিবেচ্য বিষয় আসলে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তার দেশে বিশ্বকাপ আয়োজন সফল করা। ইতিমধ্যেই অনেক সংবাদ মাধ্যম ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ককে ব্রোম্যান্স বলতে শুরু করেছে। কেউ কেউ ষড়যন্ত্র তত্ত্বও খুঁজে পেয়েছেন এর মধ্যে। কিছুদিন আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রোনালদো। সেখানে ইনফান্তিনো ও সৌদি আরবের যুবরাজার পাশাপাশি বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এর 6 দিন পর রোনালদোর শাস্তি নিয়ে ওই রায় দেয় ফিফা। দি অ্যাথলেটিক এ নিয়ে একটি প্রশ্ন তুলেছিল তাদের প্রতিবেদনে। পর্তুগালের এক তারকা ফুটবলার কেন আমেরিকার প্রেসিডেন্ট, সৌদি যুবরাজার অন্যান্য গণ্যমান্য ব্যক্তির সঙ্গে দেখা করতে ব্যক্তিগত জেটে আটলান্টিক পাড় দিলেন? পাশাপাশি একটা ছোট প্রশ্নও রেখেছিল তারা, কেন রোনালদো জাঁকজমক সেই অনুষ্ঠানে গিয়েছিলেন যার সঙ্গে ফুটবলের বিন্দুমাত্র সম্পর্ক নেই? উত্তর দেওয়ার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমটি, তবে বাক্যের শেষে একটা প্রশ্নচিহ্ন রেখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপের জন্য যাতে রোনালদোকে বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে না পড়তে হয়। এই প্রশ্নের উত্তর আসলে সরাসরি দেওয়া সম্ভব নয়, তবে পরিবেশটা বুঝে নেওয়া যায়।
রোনালদোর শাস্তি নিয়ে ফিফা যে রায় দিয়েছে তাতে অনেক ফুটবলারই নিজেদের এই খেলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভেবে বলতে পারেন ফুটবলের ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে যেখানে রোনালদোরা থাকেন। তবে ব্যাপারটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না। মেইল অনলাইন জানিয়েছে ফিফা রোনালদোর শাস্তি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে আদালতে যেতে পারে কিছু দেশ। সেটা আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। বিশ্বকাপের ড্রয়ে যেসব দেশকে পর্তুগালের মুখোমুখি হতে হবে তারা যেতে পারেন এই আদালতে। তাহলে বলুন তো, ফেয়ার প্লে সত্যিই নিশ্চিত হলে ড্রয়ের আগেই আদালতে যাওয়ার গুঞ্জন উঠছে কেন?